আজও মেগা সিরিয়াল, আজও এক নতুন পর্ব। দেখুন, এই পর্বের কোনো শেষই হচ্ছে না, কারণ দুর্নীতি আরে বহরে তো এতটাই। আর সবকিছুই ওই জমানায়, মানে তৃণমূল জামানায় আমফানের তাণ্ডব। রোজই আমরা এই আমফানের তাণ্ডব, তারপর বিভিন্ন দপ্তরের দুর্নীতি, তার ক্ষতিপূরণ, পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে একের পর এক আপডেট আপনাদেরকে দিচ্ছি। একের পর এক দপ্তর তুলে ধরে ধরে কথা বলছি। আজ আপনাদেরকে বলবো কিভাবে জলে গেল জলের টাকা। তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর সেই আমফানের যে টাকা, যে আমফানের ক্ষয়ক্ষতির মূল্যায়নে বিস্তর গরমিল, আর সেই গরমিলের অভিযোগ ক্যাগ রিপোর্টে রোজ রোজ সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুর্নীতির মেগা সিরিয়ালে আজকের পর্ব ক্ষতিপূরণের হিসেবে জল। ঝড় মানুষের জীবনকে তছনছ করে দিয়েছিল 2020 সালে, কিন্তু সেই ঝড় পরবর্তী সময়েও এতটুকু খড়কুটো পেল না ওই আর্তপীড়িত মানুষগুলো। কোথাও চাল তাদের ভাগের চুরি হয়েছে, কোথাও ত্রিপল তাদের ভাগের চুরি হয়েছে। প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য দপ্তর, সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, প্রতিটা জায়গায় শুধু দুর্নীতি। পাহাড় প্রমাণ হিসেব কেন্দ্রকে পাঠিয়েছিল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় বারবার দাবি করে এসেছেন কেন্দ্রের কাছে টাকা চাওয়া হলেও তা মেটানো হয়নি। আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা, পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা। এটাও আমাদের শুনলেন তো, সুপার সাইক্লোন কতটা ক্ষয়ক্ষতি করেছে, তার ক্ষতিপূরণ এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন বারবার। ক্যাগ রিপোর্টের দাবি কি? রাজ্যের পাঠানো ক্ষয়ক্ষতির হিসেব একদম অবাস্তব এবং অতিরঞ্জিত, মানে বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে। রাজ্যের দাবি করা 35,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির শুনলে অবাক হবেন, 92% খারিজ করে দেয় কেন্দ্র। করা যাচাইয়ের পর রাজ্যকে দেওয়া হয় 2,708 কোটি টাকা। আর ক্যাগের স্পষ্ট পর্যবেক্ষণ, আমফানের ত্রাণের নামে রাজ্যের দেওয়া হিসেব ছিল বহু ক্ষেত্রেই প্রমাণহীন এবং অতিরঞ্জিত। এখানেই শেষ নয়, ভুয়ো ত্রাণ প্রাপক, সেই ত্রাণ প্রাপকদের পকেটে ঢোকা টাকা দ্রুত ফেরত নেওয়ার পাশাপাশি এর পেছনে থাকা দোষীদের বিরুদ্ধে কড়া তদন্তের সুপারিশও করেছে ক্যাগ। দু 2021 সালে রাজ্যে আমফান হওয়ার পর বারবারই তৎকালীন সরকারের তরফে 1,02,000 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে দাবি করার কথা উঠেছিল। শুধু তাই নয়, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না বলে বারবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছিলেন। ক্যাগের রিপোর্টে বলা হলো, এই 1,02,000 কোটি টাকার কথা যে বলা হয়েছে তা বাস্তবে অতিরঞ্জিত এবং তৎকালীন সময় 35,000 কোটি টাকার লিখিতভাবে ক্ষতিপূরণের স্মারকলিপি দেওয়া হলেও বাস্তবে দেখা গেছে একাধিক দপ্তরে যার কোনো প্রভাব পড়েনি আমফানে, সেই সব দপ্তরগুলির জন্য ক্ষতিপূরণের টাকা চাওয়া হয়েছিল। বহু ক্ষেত্রে রাজ্যের দাবি যুক্তিযুক্ত মনে করেনি কেন্দ্র। মূলত আমফানের প্রভাব সরাসরি এইসব ক্ষেত্রে ছিল না বলেই দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, আমফানের যে তীব্রতা সেটা কাটিয়ে উঠতেও এখনো হয়তো সত্যি আমফান দুর্গত যারা তারা পারেননি, তার উপর তাদের উপর বঞ্চনা, দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগে ওই সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে ক্যাগ রিপোর্টে কি উল্লেখ রয়েছে? দেখো, ক্যাগ রিপোর্টের বিভিন্ন তথ্য আমরা একের পর এক তুলে ধরছি। আমফান নিয়ে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের তরফে তৎকালীন সময় যা তথ্য দেওয়া হয়েছিল এবং বাস্তবে ক্যাগ রিপোর্টে যা উল্লেখ করা হচ্ছে
তার মধ্যে বিস্তর ফারাক ছিল। কথায় কথায় সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে আমফানের জন্য 1 লক্ষ কোটি টাকা তিনি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন দেওয়ার জন্য, কিন্তু কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের তরফে তারপর 35,000 কোটি টাকারও বেশি চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেই টাকার দাবি কী ছিল এবং কোন কোন খাতে কত টাকা চেয়েছিল সিএজি অডিট রিপোর্টে তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে এমন কিছু দপ্তরের জন্যও টাকা চাওয়া হয়েছিল যার সরাসরি প্রভাব আমফানে ছিল না। আমফানের প্রভাব শিল্প দপ্তরের ক্ষেত্রে ছিল না, আমফানের প্রভাব বনাঞ্চলের রাস্তার উপরে ছিল না, আমফানের প্রভাব অগ্নি পরিষেবার ওপর ছিল না, আমফানের প্রভাব জরুরি দপ্তরের ক্ষেত্রেও ছিল না। ক্যাগ রিপোর্টে তার বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে 35,000 কোটি টাকারও বেশি টাকা রাজ্যের তরফে তৎকালীন সময় চাওয়া হয়েছিল, সেক্ষেত্রে এমন কিছু খাতে চাওয়া হয়েছিল যেখানে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল যার সঙ্গে বাস্তবের মিল ছিল না, ক্যাগ রিপোর্টে এটাও বলা হয়েছে। আবার ক্যাগ রিপোর্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্তের সুপারিশ করেছে। তুমি জানো ইতিমধ্যেই বিধানসভায় এই আমফানের রিপোর্ট প্লেস করা হয়েছে সিএজি অডিট রিপোর্টের নিরিখে, এবং সেখানে সিএজি অডিট রিপোর্টে আমফান নিয়ে যে কথা বলা হচ্ছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে, প্রথমত তদন্ত করতে হবে সেই সমস্ত সন্দেহজনক বা যেগুলো দুর্নীতি হয়েছে টাকা দেওয়ার ক্ষেত্রে। এবং সেখানে ক্যাগ বলছে যে একাধিক অ্যাকাউন্টে টাকা, একাধিক উপভোক্তাকে টাকা যাদের টাকা পাওয়ার যোগ্য নয়, এই যে টাকাগুলি দেওয়া হলো তার তদন্ত করতে হবে রাজ্য সরকারকে, সেই সুপারিশ ক্যাগ রিপোর্টে বলা হচ্ছে। ক্যাগ রিপোর্টে আরও বলা হচ্ছে যে এই যে অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে টাকা দেওয়া হলো সেই টাকা ফেরত নিতে হবে এবং তার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ ক্যাগ রিপোর্ট মনে করছে বা বলছে এই টাকা তো কেন্দ্রীয় সরকারের টাকা ছিল, তোমার আমার টাকা, করের টাকা, সেই টাকা কেন অযোগ্য উপভোক্তারা নেবেন এবং সেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে। ক্যাগের এটা সুপারিশ রয়েছে আমফান দুর্নীতি নিয়ে। ক্যাগ এটাও সুপারিশ করছে যে যারা এই যে অনৈতিকভাবে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে এবং এক্ষেত্রে যেই সমস্ত সরকারি আধিকারিক চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ক্যাগ রিপোর্টে এটাও বলা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার বা ইউনিক আইডি ব্যবহার করা হয়নি। এটা কেন ব্যবহার করা হয়নি এর গভীরতা আমি ফিরছি তোমার কাছে, তার আগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। সরকারি পয়সা অপচয়, নিজের লোকেদের পাইয়ে দেওয়া। বন্যায় ধান পচে গেল, মালদা দিনাজপুর লোকেদের ক্ষতিপূরণ পেল মুর্শিদাবাদ নদিয়ার লোকেরা। এ বারবার হয়েছে। চাষ করে চাষি ধান বিক্রি করতে যাচ্ছে আর সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না, ফোড়ালে ঢুকে যাচ্ছে। ক্ষতিপূরণের টাকা বন্যার বিডিও অফিসের লোকেদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা প্রধান, তার ভাই, ভাইপো, ভাগ্নে এদের নামে চলে গেছে। এখন আমরা আবাস যোজনার যারা পাওয়ার কথা নয় পেয়েছে টাকা, তাদের রিকভারি করছি। দরকার হলে এফআইআরও হবে, কাউকে ছাড়া হবে না। যা দুর্নীতি হয়েছে সবাইকে ফেরত দিতে হবে। একাধিক ক্ষেত্রে রাজ্যের দাবিও বিপুল পরিমাণ কমিয়ে দেওয়া হয়। সিএজি রিপোর্টের দাবি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। যে কথা দিলীপ ঘোষ বলছিলেন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আমফান দুর্গতদের, কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া। এবং বিভিন্ন ক্ষেত্রে যে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন দপ্তরে, সেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল তৎকালীন সরকার। সোমরাজ, এই যে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছিল এতে কাদের কাদের পকেট ভরেছে সেগুলো আইডেন্টিফাইড হবে তো? না দেখো, সেই তালিকা আমাদের হাতে আছে যে কোন কোন দপ্তরের জন্য তৎকালীন সরকারের তরফে কত টাকা চাওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ বলা যায়, যদি হিসাব করে নেওয়া যায় যে প্রথমত এমন কিছু দপ্তর ছিল যেখানে আমফানের প্রভাব সরাসরি ছিল না, কিন্তু সেই দপ্তরগুলির জন্যও টাকা চাওয়া হয়েছিল। শিল্প ও ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তর, এই দপ্তরের ক্ষেত্রে তৎকালীন সরকারের তরফে 3,437 কোটি টাকারও বেশি টাকা আমফানের ক্ষয়ক্ষতি বাবদ দাবি করা হয়েছিল। কিন্তু ক্যাগ রিপোর্টে বলা হয়েছে আমফানের কোনো প্রভাবিত ক্ষুদ্র কুটির শিল্পে ছিল না, তাহলে 3,437 কোটি টাকা
কেন দাবি করা হয় এই প্রশ্ন তোলা হয়েছে। ক্যাগ রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে যে পুরো নগর উন্নয়ন ক্ষেত্রে শহরাঞ্চলের রাস্তা নির্মাণের জন্য টাকা চাওয়া হয়েছিল এবং শহরাঞ্চলের পরিকাঠামো সেই খাতে টাকা চাওয়া হয়েছে 4,099 কোটি টাকা। এখানেও ক্যাগ রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে যেখানে তার সরাসরি প্রভাব নেই, কেন্দ্রীয় টিম এসে দেখে গেল সেখানে তৎকালীন সরকারের তরফে কিভাবে এত টাকার দাবি করা হলো। আমফানে সিএজি অডিট রিপোর্ট প্রশ্ন তুলছে যে বন দপ্তরের অধীনে যে রাস্তা এবং জমি রয়েছে তার ক্ষয়ক্ষতি বাবদও তৎকালীন সরকারের তরফে 1,033 কোটি টাকা চাওয়া হয়েছিল, সেই দাবিও মানা হয়নি। তার কারণ আমফানের প্রভাব সেই অর্থে ছিল না এই বন দপ্তরের রাস্তা বা বনাঞ্চলের ওপর। এবং এটাও বলা হয়েছে যে পরিবহন, দমকল এবং জরুরি পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রেও তৎকালীন সরকারের তরফে 349 কোটি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তারও কোনো বাস্তবের হিসেব বা বাস্তবে কোনো চিত্র সেই সময় পাওয়া যায়নি যে এই খাতে টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূল সরকারের তরফে। সিএজি অডিট রিপোর্টে বলা হচ্ছে যে ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ চেয়েছিল 210 কোটি টাকা, যদিও তা পরে কমিয়ে দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছিল 210 কোটি টাকা। তারপরে রেস্কিউ অভিযানের জন্য টাকা চাওয়া হয়েছিল, সেই টাকাটা ছিল 82 কোটি টাকারও বেশি টাকা। তারপরে ঝড় মোকাবিলায় নৌকা ভাড়া করার জন্য আর ধ্বংসাবশেষ সরানোর জন্য ক্ষয়ক্ষতি বাবদ টাকা চেয়েছিল তৎকালীন সরকার 123 কোটি টাকারও বেশি টাকা, কিন্তু সেই দাবিগুলি নস্যাৎ করে দেওয়া হয়। কারণ কি? তার কারণ কেন্দ্রীয় টিম সেই সময় এসেছিল, তোমারও মনে আছে, এবং সেই টিম এসে সরে জমিনে পরিদর্শন করেছিল। পরিদর্শন করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে রাজ্যের তরফে যে দাবিগুলি ছিল সেই দাবিগুলি অযৌক্তিক, এবং সেটাই সিএজি অডিট রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এমন কিছু কিছু দপ্তরের জন্য এমন টাকা দাবি করা হয়েছিল যার সঙ্গে সরাসরি প্রভাব ছিল না, আবার এমন কিছু কিছু দপ্তরের জন্য টাকা চাওয়া হয়েছিল যেগুলি অতিরিক্ত ছিল। সেই জন্যই তৎকালীন সরকারের তরফে ক্ষতিপূরণ বাবদ যে টাকা চাওয়া হয়েছিল সেটাকেই অযৌক্তিক এবং অবিভ্রান্তি বলেই দাবি করা হয়েছে সিএজি অডিট রিপোর্টে। ওকে, সবচেয়ে বেশি কাঁচি চলেছে কোন খাতে জানেন? আবাসন খাতে, যেখানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য রাজ্য চেয়েছিল 18,188 কোটি টাকারও বেশি, সেখানে কেন্দ্র পাঠায় 1,210 কোটি টাকা। প্রাকৃতিক বিপর্যয় হলে এক শ্রেণীর আমলা আর এই তৃণমূলীরা ধেই ধেই করে নাচতো, এটা আমি দেখেছি। মানে কার পৌষ মাস, কারু সর্বনাশ। সিএজি রিপোর্টে প্রচুর গরমিল আছে। কোভিডের সময় যা জিনিস এসেছিল সেগুলো বেশিরভাগ জায়গায় গ্যারেজ বন্দি বা ডাস্টবিন বন্দি হয়েছে। কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। সিএজি রিপোর্ট ডিটেলসে দেখুন, বুঝতে পারবেন। বিগত তৃণমূল জামানায় আমফানের টাকা নয়ছয়ের অভিযোগ করা হয়েছে ক্যাগ রিপোর্টে, আর এবার একাধিক সুপারিশ করা হয়েছে ওই একই ক্যাগ রিপোর্টে। যে বরাদ্দ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে আমফানের ক্ষতিপূরণের জন্য, সেই টাকা যেভাবে তছনছ করা হয়েছে তৎকালীন সরকারের সময়, তা নিয়ে তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। শুধু তাই নয়, ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল না কিন্তু তারা ক্ষতিপূরণ পেয়েছে, তাদের থেকেও সেই টাকা উদ্ধার করতে হবে। আমফান নিয়ে ক্যাগের রিপোর্টে এইভাবেই দুর্নীতির তথ্য তুলে ধরা হয়, এবং শুধু তাই নয়, সেই দুর্নীতিতে যারা যারা যুক্ত সেই সব আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা এই ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, যা ইতিমধ্যেই বিধানসভায় প্লেস করা হয়েছিল। মুড়ি ছোঁয়া দায় সারা খবর নয়। সিএজি রিপোর্টে এবার আমফান নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরা হলো। সিরিয়াল দুর্নীতির ধারাবাহিক কভারেজ। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, কোনো সাহায্য পাইনি। না আমরা কোনো সাহায্য পাইনি। ঠিক কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সিএজির তরফ থেকে রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি এপিসোডে এক একটি দুর্নীতির পর্দা ফাঁস। কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। কিভাবে নিজেদের পকেট ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য। ওদের নামেই ঢুকে নিয়েছিল টাকাগুলো।
পার্সোনাল ভাবে কিছু নেতার লোকও পেয়েছিল। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, প্রায় 125 কোটি 7 লক্ষ টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল। আমফান ত্রাণে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। সিএজি রিপোর্টে বেআব্রু মমতার সরকার। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখিয়ে লুটের চেষ্টা। ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। ক্ষয়ক্ষতির ভুয়ো তথ্য দিল্লিতে। যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওয়ার কথা তা অন্য বিভাগের খাতে খরচ করা হয়েছে। টাকা মঞ্জুর না হওয়ায় বঞ্চনার মরা কান্না। আমফানের পরে কি করেছে মমতার সরকার? একের পর এক পাপের পর্দাফাঁস। নিউজ 18 বাংলা। আমফানের তাণ্ডবের পর ক্ষয়ক্ষতির পাহাড় প্রমাণ হিসেব কেন্দ্রকে পাঠিয়েছিল রাজ্য। প্রায় 1,02,000 কোটির ক্ষতিপূরণের দাবি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা। সরকারের কাছে আমফানে 35,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করেন মমতা। ড্যামেজ রিপোর্টেড হয়েছে, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা। আর রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখে শেষ পর্যন্ত 2,707 কোটি টাকার ক্ষতিপূরণ দেয় কেন্দ্র। পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা, এটাও আমাদের টাকা আমরা পেয়েছি। তাহলে কি দাঁড়ালো? আমফানে 2,707 কোটি টাকার ক্ষয়ক্ষতি দেয় কেন্দ্র। মানে কেন্দ্রের কাছে কত গুণ টাকা বেশি দাবি করেছিলেন তৃণমূল সরকার বা তৎকালীন মুখ্যমন্ত্রী? 17 গুণ বেশি টাকা দাবি করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবং আমফানের এই দুর্নীতির কাটা কিংবা এই স্তরে স্তরে বিভিন্ন দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে তার প্রতিটা পর্ব আপনাদের সামনে আমরা আগামীতেও আনবো। আর এদিকে মুম্বাইয়ে টাটা রাজ্য বৈঠক। সিঙ্গুর ছাড়তে বাধ্য হয় টাটারা। টাটাকে 765 কোটির ক্ষতিপূরণের নির্দেশ। 765 কোটির ক্ষতিপূরণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় মুম্বাইয়ে বৈঠক। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, কি হলো এই বৈঠকে? দেখো, আগামী দিনে টাটা যে রাজ্যে বিনিয়োগ করবে সেই পথ এবার খুলতে শুরু করলো। তার কারণ তুমি জানো যে সিঙ্গুরে যে জমিতে টাটার কারখানা হওয়ার কথা ছিল এবং কারখানা না হওয়ার জন্য ট্রাইব্যুনালের তরফে 765 কোটি টাকারও বেশি টাকা যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় 2023 সালে, সেই ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আলোচনা করতেই গতকাল অর্থাৎ মঙ্গলবার মুম্বাইতে এই বৈঠক হয়। রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের এক শীর্ষ পর্যায়ের আধিকারিক রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের নির্দেশে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে। সেই বৈঠকেই কিভাবে দুপক্ষের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্রে আসা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত খবর। সেই বৈঠকেই আলোচনা হয়েছে যে এই ক্ষতিপূরণের অঙ্কের বদলে টাটাকে অন্য কোথাও এ রাজ্যে যদি জমি দেওয়া যায় এবং সেই জমিতে টাটা যদি বিনিয়োগ করতে চায় সেই পথও খোলা রেখেছে রাজ্য। আর সেই প্রস্তাব নিয়েই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের এক উচ্চ পর্যায়ের আধিকারিক। রাজ্যে বর্তমানে বিনিয়োগের কি ছবি সেই তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টাটা গোষ্ঠীর সামনে তুলে ধরা হয় বলেই সূত্র মারফত খবর। এবং সেখানে একটা জায়গায় পৌঁছানো দুপক্ষই পৌঁছাতে পেরেছে যে আরও কিছুটা সময় নেওয়া দরকার এই ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে। শুধু তাই নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ওই বৈঠকেই টাটা গোষ্ঠীকে এ রাজ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যে সরকার পালাবদলের পর এই প্রথম
টাটা গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকার বৈঠক করলো এবং সেই বৈঠক গতকাল মুম্বাইতে হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই টাটাকে আহ্বান জানানো হয়েছে রাজ্যে এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে খুব শীঘ্রই টাটা গোষ্ঠীর উচ্চ পর্যায়ের আধিকারিকরা এ রাজ্যে আসতে চলেছে আনুষ্ঠানিকভাবে রাজ্যের সঙ্গে বৈঠক করতে এবং সেখানেই মনে করা হচ্ছে এই জটিলতা কেটে যাবে। ওকে, কমলিকা সেনগুপ্ত, সহকর্মী কমলিকা সেনগুপ্ত কথা বলেছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। তাপসদা, সরকারের প্রতিনিধি গেছিল মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে, যদি আমাদের একটু জানান। বিষয়টা হলো সব দিক থেকে তো পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গকে এবং পশ্চিম বাংলার নবপ্রজন্মকে সারে সর্বনাশ করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বা তার সরকার। 15 বছরে সিঙ্গুরে না কৃষি হলো না শিল্প হলো। এবার যে 900 কত কোটি টাকা, সেটা তো কোর্টের নির্দেশে 680 কোটি বা এরকম কিছু দিতে হবে। এই সমস্ত বিষয় বা টাটাকে আমরা ফেরাতেও চাই, আনতেও চাই। টাটা কেন, টাটা সহ যারাই অপমানিত হয়েছে, এখান থেকে চলে গেছে, তাদের সকলকেই আমরা আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চাইছি। কিন্তু টাটার সঙ্গে কথা বলতে আমাদের আধিকারিক গেছিলেন, যে কেস চলছে, যে টাকা আমাদের শুধু তো দেনায় আমরা ডুবে রয়েছি সব দিক থেকে। ওদিকে 8 লক্ষ কোটি, এদিকে টাটাকে দিতে হবে টাকা, আরো অনেককে টাকা দিতে হবে। হ্যাঁ, সেই তো ওদিকে হলদিয়া পেট্রোকেম, সেগুলো জানেন আপনারা। তো সেই সমস্ত জিনিসগুলোকে তো আমাদের ঠিকঠাক করতে হবে। এই একটা বিষয়, আরেকটা বিষয় টাটাকে ফেরাতে হবে। শিল্পর ক্ষেত্রে রতন টাটা ছিলেন একটা ফাদার ফিগার। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম করে পায়ে ধরে তাকে পশ্চিমবাংলার শিল্পের উন্নতির জন্য বা সব পশ্চিমবাংলার নবপ্রজন্মের জন্য তাকে ফিরিয়ে আনতাম। তার মানে এই যে একদিক থেকে যে সমস্যা রয়েছে সরকারের দিক থেকে, সেই সমস্যার সমাধানের জন্য যাওয়া, আর অন্যদিকে টাটাকে ফেরত আনার জন্য প্রথম পদক্ষেপ, তা বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আশা করছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ, উই আর অন ইট, উই আর ওয়ার্কিং অন ইট, উই আর অন ইট।